যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদটি আমরা জানি। তো এটি আমরা ব্যবহার করি এমন এমন জায়গায় যেটি ব্যবহার করে আমরা এক ধরনের আনন্দ অনুভব করি। কিন্তু এখন এই প্রবাদটি আমি ব্যবহার করেছি কিন্তু খুব কষ্ট মনে নিয়ে, ক্ষোভ মনে নিয়ে। কারণ এমন একজন ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীর একটি শাখায় প্রধান হিসাবে আছেন। অতি সম্প্রতি আমরা কয়েকটি কন্টেন্ট করেছি, সেখানে দেখেছি যে 2024-এ সরকার পতনের যে ষড়যন্ত্র, যে নীল নকশা অভিযোগ আকারেই এসছে, তার নাম তিনি সেখানে অন্যতম কুশীলব হিসেবে ভূমিকা পালন করেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি আমাদের নৌবাহিনী প্রধান। আজকে আবার তাকে নিয়ে একটি সংবাদ পেলাম, অর্থনৈতিক কেলেঙ্কারিতেও তিনি পিছিয়ে নেই। এই কারণে বললাম যে রাধে সে চুলো বাঁধে, পজিটিভ থেকে নেগেটিভ। আসলে বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তি বন্দর, ওই জায়গাকে ঘিরে একটা দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অভিযোগটি পাওয়া গেছে, সেটি গণমাধ্যমে এসছে, তা থেকে এই কথাগুলো বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক, এই যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত খাত আমরা বলতে পারি বন্দর এবং জাহাজ ক্রয়কে, তো যেটা বলছিলাম যে এই খাতেই যদি মানে একটা দুটো ঘটনায় হাজার কোটি টাকার বা তারও বেশি কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যায়, আর সেই অভিযোগ যদি উঠে আসে মানে এমন একজনের নাম, যে বললাম নৌবাহিনী প্রধানের নাম, তখন আসলে কি বলবো সেটি প্রয়োজনীয় শব্দ খুঁজে পাওয়া কঠিন। এই জন্যই জানতে ইচ্ছে করে আসলে কি ঘটছে দেশের ভেতরে। এই যা বললাম এটা কি কেবলই দুর্নীতি নাকি আরো বড় কোনো ইনফ্লুয়েন্স সার্কেল? আজকের ভিডিওতে আমরা সেটি শুনবো ছোট করে। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, হতাশার কথা শুনছিলেন। তো সাম্প্রতিক একটি তদন্তে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ এসিসি তারা বন্দর, শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দরের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখেছে। এটি তো হতেই থাকে নিয়মিত কাজ, এবং এটি দেখতে গিয়ে তারা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বা অভিযোগ উঠে এসেছে। কি এসছে? তদন্তে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, অস্বচ্ছ চুক্তি, অস্বাভাবিক আর্থিক লেনদেন, এমনকি বিদেশে টাকা পাচারের ইঙ্গিত দুদক তাদের এই তদন্তে পেয়েছে। এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই তদন্তে নাম এসেছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নাম। এবং শুধু তিনি একা নন, তার সঙ্গে আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের নাম। দুদকের তদন্ত বলছে চট্টগ্রাম বন্দরের জন্য চীন থেকে 6টি ক্রেন কেনার সিদ্ধান্ত হলো বা হয়েছে। এই জন্য খরচ করা হয়েছে 286 কোটি টাকা প্রায়। কিন্তু দুদকই আবার বলছে শেষ পর্যন্ত কেনা হয়েছে মাত্র 3টি ক্রেন। কেনার কথা ছিল যা, কেনা হয়েছে তার অর্ধেক। কিন্তু খরচ ওই যে প্রায় 286 কোটি টাকা, সেটাই কিন্তু খরচ দেখানো হয়েছে। অর্থাৎ এখানে প্রায় 143 কোটি টাকার গরমিল, অমিল। অমিল মানে কি? একবারে খাঁটি বাংলায় যদি বলি তাহলে বলতে হবে ঘাপলিং হয়ে গেছে। দুঃখিত এই ভাষা ব্যবহারের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা 143 কোটি টাকা, এই টাকাটা গেল কোথায়? আপনি তো ক্রেন তো কেনেননি, অর্ধেক কিনেছেন। আচ্ছা, এছাড়া আরেকটি বড় অভিযোগ হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য জাহাজ কেনা প্রসঙ্গ। জাহাজ কেনা হবে, এখানেও সিদ্ধান্ত হয়েছে 6টি জাহাজ কেনা হবে। এটি একটি রাষ্ট্রীয় সংস্থা, কিন্তু শেষ পর্যন্ত এখানেও কেনা হয়েছে মাত্র 4টি, অর্থাৎ 2টি কেনা হয়নি। আমার কেন যেন মনে হয় যে বাজেটটা করবার জন্য মানে এটি এক ধরনের কৌশল, যে পরে এই কারণে কেনা হয় নাই, বা 9 দিয়ে 6, 6 দিয়ে 9 বোঝানোর জন্য, জানি না। এসিসির তদন্তই আসলে ডিটেইল আছে, সেখানে সবকিছু উল্লেখ করা আছে। তাহলে 4টি কেনা হয়েছে 6টির জায়গায়, কিন্তু খরচ একই আছে। এবং বলা হচ্ছে এসিসির তদন্ত বলছে এখানেও প্রায় 486 কোটি টাকার অনিয়মের অভিযোগ।
দুদকের তদন্ত প্রতিবেদন বলছে এসব সিদ্ধান্তের পেছনে কাজ করেছে একটি ইনফরমাল ইনফ্লুয়েন্স সার্কেল, অর্থাৎ একটি অদৃশ্য ক্ষমতার বলয়। মানে আপনি ধরতে পারবেন না, ছুতে পারবেন না, বুঝতে পারবেন না, অদৃশ্য, কিন্তু ক্ষমতা আছে এবং বলয়টি বেশ শক্তিশালী, অধরা অনেকটা। এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যেখানেই বড় বড় প্রকল্প, যেখানেই বড় বড় কন্ট্রাক্ট, এমনকি নিয়োগ পর্যন্ত প্রভাবিত হয়ে থাকে এই প্রভাব বলয়ের মাধ্যমে, প্রভাব বলয়ের নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে। এই তদন্তে আরো উঠে এসেছে এই প্রকল্পগুলোর একটা অংশের টাকা বিদেশেও পাচার করা হয়েছে এবং কোথায় পাচার হয়েছে সেটাও তারা মোটামুটি চিহ্নিত করতে পেরেছে। এর ভিতরে একটি হলো যুক্তরাষ্ট্রের আটলান্টা ভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে যে পাচার হয়েছে, সেখানেও সেই সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে বলছে দুদক। এমনকি কাতারে এই পাচারকৃত অর্থ দিয়ে কে পাচার করেছেন এই তদন্ত প্রতিবেদনে তার নামও আছে। মানে একজন সাবেক সংসদ সদস্য, যিনি আবার এই নৌবাহিনী প্রধানের আত্মীয়, সব বলা আছে, নামও আছে। এবং কাতারে একটি মার্কেট কিনেছেন, সেই অভিযোগ দুদকের কাছে আছে। এবং যেখানে এই যে টাকাটা গেছে, এই টাকার উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। এই যে টাকা পাচারের এত গল্প আমরা শুনি, কিন্তু এই যে অভিযোগগুলো যেটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম, জানি না এর শেষ ফলাফল কি। দুর্নীতি দমন কমিশন বলছে নৌবাহিনী প্রধানের ভূমিকা ছিল মূলত এই কেনাকাটার ভিতরে, ওনার ভূমিকা ছিল কিসের? পলিসি ডিসিশনের এবং অ্যাডভাইজারি লেভেলে, শীর্ষ কর্মকর্তা। নিঃসন্দেহে এর বাইরে তার কি ক্ষমতা থাকবে? তিনি তো আর কেরানি নন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি শুধু নীতিগত পর্যায়েই ভূমিকা থাকে, তাহলে এত বড় আর্থিক কেলেঙ্কারিতে তার নাম উঠে আসছে কেন? এটি তো আমি আপনি তুলছি না, দুর্নীতি দমন কমিশনের তদন্ত তুলছে, কেন তার নাম আসছে? এখন বড় প্রশ্ন হচ্ছে, নাম তো এসছে, দুদকই আবার বলছে যে এই কেলেঙ্কারি কি শুধু কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ, নাকি পুরো সিস্টেমটাই আক্রান্ত? কি ভয়াবহ কথা! একটি রাষ্ট্র কিভাবে অগ্রসর হবে যদি ব্যক্তিকে ছাড়িয়ে সিস্টেমটাই আক্রান্ত হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অভিযোগগুলো কি শেষ পর্যন্ত প্রমাণিত হয়, প্রমাণিত হবে, নাকি আগের মতোই চাপা পড়ে যাবে? আমি যখন আগে একটি টেলিভিশনে কাজ করতাম, টক শো করতাম, লাইভ টক শোতে আমি একাধিকবার প্রসঙ্গক্রমে ইয়াবা বদিকে যখন ধরা হলো, বা এরকম আওয়ামী লীগ আমলে অনেককে ধরা হয়েছে, দুদক বলছে আমরা ধরেছি, তদন্ত করেছি, তা আমি আগ বাড়িয়েই বোধহয় বলেছিলাম যে আসলে দুদক ধরলে কি লাভ হবে? দুদক তো হচ্ছে ওয়াশিং মেশিনের মতো কাজ করবে, যেমনিতে আপনি ওয়াশিং মেশিনে ময়লা কাপড় দেবেন, ধুয়ে মুছে সাফ করে আপনাকে বের করে দেবে। হয়েছেও তাই। ইয়াবা বদিও কিন্তু সেই দুদক নামের ওয়াশিং মেশিনে একেবারে নিরেট ফ্রেশ হয়ে, দুর্নীতি মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এসেছেন। আমি একটি নাম মনে হলো এই জন্য বললাম, এরকম অসংখ্য নাম আমি স্মৃতি থেকে মনে করে বলতে পারবো, যেটা আমি লাইভ টক শোতে যাদেরকে নিয়ে কথা বলেছি এবং নিজে নানান ধরনের ঝুঁকিতে পড়েছি, ঝামেলার মধ্যে পড়েছি। আজকেও আসলে দুঃখ নিয়েই বলছি, মানে পেশাগত জায়গায় কাজ করতে করতে শীর্ষ পদে যাওয়ার পরে একজন পেশাদার মানুষের আর কি চাওয়ার পাওয়ার থাকতে পারে? বাংলাদেশের একজন সেনা প্রধানের, একজন নৌবাহিনী প্রধানের, একজন বিমান বাহিনী প্রধানের, একজন প্রধানমন্ত্রীর, একজন সচিবের, একজন মন্ত্রীর কি চাওয়ার পাওয়ার থাকতে পারে? তারপরও তারা দুর্নীতি করবেন, তারা অর্থ পাচার করবেন বিদেশে, আর জাতির উদ্দেশ্যে বড় বড় কথা বলবেন, আমরা অর্থ পাচারের সন্ধান পেয়েছি, ফিরিয়ে আনবো, এই করব সেই করব। আজকেই শুনলাম প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে বললেন পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ই হেলথ কার্ড এসবের টাকা দেব। মানে আসলে এই বিষয়গুলো কতটা হাস্যকর, এটি বোধহয় আসলে ওনাকে কেউ বলে না। ওনার বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, আমি প্রত্যাশা করব যে তারা অন্তত তাকে বলবেন যে সব জায়গায় সব কথা এত সহজে অকপটে বলা ঠিক নয়। যাই হোক, শেষ করে নিয়ে আসি সুপ্রিয় দর্শক, এই যে বন্দর নিয়ে কথা বললাম, তো বন্দরটা কি? বন্দর যাকে ঘিরে সত্যিকার অর্থে সচল হয়, অগ্রসর হয় একটি দেশের অর্থনীতি। আর আমাদের দেশের মানে অর্থনীতি বন্দরের উপরে কতটা নির্ভরশীল আপনারা জানেন। তো এখন সেই বন্দরেই যদি স্বচ্ছতা না থাকে,
দুর্নীতি থাকে পরতে পরতে, শীর্ষ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে দেশটা আসলে কোন পথে যাচ্ছে। আমি বলছি না দুর্নীতির যে কথাটি এখন বললাম এটাই আসলে প্রথম দুর্নীতি, হয়ে আসছে অনেক আগে থেকে। আগের সরকারের আমলে হয়েছে, ইউনূস সরকারের আমলে হয়েছে, এর আগে আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে, তার আগে 111 সরকারের আমলে হয়েছে, তার আগে বিএনপি সরকার আমলে হয়েছে, তার আগে এরশাদ সরকারের আমলে হয়েছে। প্রতিটি সরকারের আমলেই আমরা এই ধরনের দুর্নীতির অভিযোগ পাই এবং তারপরে যে ওয়াশিং পাউডার নির্মা এর মতো ধুয়ে মুছে আমরা আমাদের দুর্নীতিবাজদের সাফ করে দিই, আর আমরা তাদেরকে স্যালিউট করতে থাকি, কারণ তারা পদাধিকার বলে শীর্ষে অবস্থান করছেন। এই যে এতগুলো কথা বললাম, এই যে শত শত কোটি টাকার অভিযোগ, হাজার কোটি টাকার অভিযোগ, তসরুপ হওয়ার, পাচার হওয়ার, দুর্নীতি হওয়ার, আত্মসাৎ হওয়ার, জানতে ইচ্ছে করছে এটা কি শুধু কাগজে থাকবে? এদেশের একজন নাগরিক হিসাবে জানতে চাই, নিশ্চয়ই দর্শক আপনিও জানতে চান, নাকি সত্যি সত্যি আসল সত্যটা সামনে আসবে? বর্তমান সরকার কি এই দিকগুলোতে একটু নজর দেবে? কে কত বড় ক্ষমতা দেয় সেদিকে না তাকিয়ে পারবে কি তারেক রহমানের সরকার এই বিষয়গুলোতে একটা সুরাহা করতে, বিড়ালের গলায় ঘন্টা পরাতে? আপনার কাছেও প্রশ্ন করি, আপনি কি মনে করেন দর্শক এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটছে, হয়তো আগামীতেও ঘটবে, আল্লাহ না করুন যেন না ঘটে, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা, নাকি এক একটা বড় বড় চক্রান্তের ছোট ছোট অংশ যেগুলো আমরা শুনতে পাই, জানতে পাই, আপনাদের সামনে নিয়ে আসি? জানি না এই বলার মাধ্যমে দেশের কি উপকার, জাতির কি উপকার, আমাদের কি উপকার, অথবা আমাদের কি ক্ষতি, অথবা আমাদের কি ধ্বংস, কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আপনাদেরকে অনুরোধ করি আপনারা আপনাদের মতামত যা আপনার মনে আসে লিখুন কমেন্টে, আমরা আপনাদের মনের চিন্তাটা আসলে ধারণ করতে চাই, বুঝতে চাই আপনারা কি ভাবছেন এই দেশের নাগরিক হিসাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।